100 বছর বাদে অক্ষয় তৃতীয়ায় ভীষণ বড় রকমের শুভ যোগ আসতে চলেছে। মাত্র সামান্য 5টি কাজ করলে আপনার হাতে আসবে অঢেল টাকা। টাকা আসবে আচমকাই, এত টাকা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তার জন্য আপনাকে কোন 5টি কাজ করতে হবে চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিই। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয়ের অর্থ হলো যার কোনো শেষ নেই, অন্যতম শুভ তিথি। চলতি বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার অর্থাৎ 10ই মে। এটা দেবী লক্ষ্মীর দিন, তাই এদিন যে কোনো শুভারম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয়। 100 বছর বাদে এই তিথিতে একাধিক শুভ যোগ সৃষ্টি হবে, যার মধ্যে গজকেশ্বরী যোগ, রবি যোগ সহ একাধিক শুভ যোগ রয়েছে। এবারে বলি এই তিথিতে আপনি কি করবেন যাতে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে টাকার বর্ষণ শুরু হয়। 1 নম্বর, এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণুর পুজো করা উচিত। বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের সামনে রেখে তাদের উপাসনা করুন, লক্ষ্মী নারায়ণের পুজো করুন। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু সহস্র নাম এবং শ্রী সূক্ত পাঠ করুন। এগুলো আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, বিষ্ণু সহস্র নাম এবং শ্রী সূক্ত। এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান, এর ফলে দেখবেন আপনার জীবনে ধন, পদ, যশ এবং প্রতিষ্ঠা লাভ হবে। 3 নম্বর, অক্ষয় তৃতীয়ায় পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ে তারপর পুজো করুন, ঈশ্বরকে সেটি নিবেদন করুন। এরপর টাকা রাখার স্থানে বা আপনার লকারে এই নারকেলটিকে লাল কাপড় বাঁধা অবস্থাতেই রেখে দিন। দেখবেন আপনার পরিবারের সকলের ধন সম্পদ বৃদ্ধি পাবে। 4 নম্বর, এই অক্ষয় তৃতীয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং দান করা শুভ। নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, যার ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। 5 নম্বর, স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা অত্যন্ত শুভ। এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায়, অর্থাৎ যেই ফলের কোনো শেষ নেই, আপনি এত পুণ্য লাভ করবেন। এই দিন যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান ধ্যান করেন, তাহলেও তার দ্বিগুণ ফল পাওয়া যায়। এই 5টি কাজ করেই দেখুন অক্ষয় তৃতীয়ার দিন, দেখবেন জীবনে পরিবর্তন আসতে বাধ্য। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিভিন্ন নদীতে। অভিযোগ, রাতের অন্ধকারে ময়নাগুড়ির ধরলা জর্দা সহ জল ঢাকার মতো নদীতে আর্থ রিমুভার দিয়ে সারা রাত্রে ধরে ব্যাপক পরিমাণে বেআইনি বালি পাচার চলছে। সরকারিভাবে বৈধ অনুমতি না থাকলেও কি করে অবাধে এই বালি পাচার চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেববায়নী মিত্রকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। পাশাপাশি সাংবাদিকদের তার ঘরে থেকে বেরিয়ে যেতে বলেন। স্বাভাবিকভাবে বালি পাচারের সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের এহেন ব্যবহারকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বিজ্ঞ মহলে। জলপাইগুড়ি থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট। আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আমি বাইরে যান, আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা আমি বাইরে যান, আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। পশ্চিমবঙ্গে একই চিত্র। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহলে এই তো অবস্থা। বড় বড় ডাম্পার নিয়ে চলছে, ডাম্পারে দাপাদাপি চলছে, জানে না? ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিয়ন অব্দি, থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার অব্দি, তৃণমূলের
প্রধান পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে, ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসন চুপ। আপনারা কি কোনো পদক্ষেপ দেখবো। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস বালু, পাথর, গরু, কাটমানি ছাড়া বাঁচতে পারে না। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিই। অবশ্যই প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না, কিছু কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে। স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব, ডিএম ম্যাডামকেও অনুরোধ করব, উনিও তদন্ত করবে। প্রশাসনের কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ডিএম ম্যাডাম ব্যবস্থা। অবশ্যই আমরা এই বিষয়টা ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি এবং ডিএম ম্যাডামকে বলবো এটা বাস্তব দিনের বেলায় এই চোরাচার রাতের বেলা হচ্ছে না, এটা রাতেই তারা সুযোগটা নিচ্ছে। রাতেও যেন পুলিশ প্রশাসনের বিষয়টা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাতেও যেন একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করা যায়, এই ব্যবস্থাটা আমরা অবশ্যই ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলে আবেদন রেখে আসি। আপনার নাম পরিচয়? আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ময়নাগুড়িতে ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে দিনে রাত্রে প্রশাসনের সামনে সেখান থেকে বালি চুরি করা হচ্ছে। প্রথম কথা যে ওখানকার সরকারের মাল তোলার কোনো অনুমতি নাই, সেই নদীতে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা নেই, যেটা আমরা জানি। তারপরে প্রশাসনের সামনে দিনরাত এক করার পরে সেখান থেকে অবৈজ্ঞানিক পদ্ধতি পোকলিন এবং জিসিপির মাধ্যমে সেখান থেকে মাল উঠানো হচ্ছে। তাতে কী হবে, বর্ষাকালে নদীর গতিবিধি চেঞ্জ হবে, বন্যার পরিস্থিতি আসতে পারে, গ্রামে জল ঢুকে যেতে পারে, নদী অন্য সাইডে জঙ্গল বা অন্য এরিয়াতে চলে যেতে পারে, কোথাও না কোথাও পরিবেশে বড় ক্ষতি হবে। কারণ পরিষ্কার অর্ডার আছে গ্র্যান্ড টার্মিনালের যে কোনো রকমভাবে জিসিবি পোকলিন না লাগিয়ে কোনো রকমভাবে মাল তোলা উচিত না। তারপরে প্রশাসনের সামনে এভাবে বিনা ব্যাডে, এখানে এই বেডে কিন্তু সরকারের কোনো রকমই পারমিশন নেই সেখান থেকে মাল তোলা। তারপরে প্রশাসনের সামনে এই ধরলা নদী, ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে মাল তোলা করা হচ্ছে। তাহলে প্রশাসন সেখানে কি করছে? আমরা চাই অবিলম্বে প্রশাসন এই ব্যাপার দেখুক, না হলে আমরা পরিবেশের যৌথ মঞ্চ থেকে গ্রিন টার্মিনালের দ্বারস্থ হব। কারণ সমাজের বড় ক্ষতি, যেভাবে ক্ষতি করা হচ্ছে, এই সমাজ কিন্তু আমাদের সবার, এই সমাজকেই বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদের সবার। তার জন্য আমরা কিন্তু এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা গ্রিন টার্মিনাল দ্বারস্থ হতে বাধ্য হব। প্রতিদিন খেতে তো বসেন, কিন্তু জানেন আপনি খাবার আগে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন কিভাবে? জানেন, মধ্যাহ্ন ভোজনের সময় যদি আপনি একটা ছোট্ট মন্ত্র বলে মা লক্ষ্মীর উপাসনা করে নেন, জীবনে কোনোদিন খাদ্যের অভাব হবে না, জীবনের সমস্ত অভাব অনটন মিটে যাবে। চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। সারা দিনের মধ্যে যে আহার আমরা করি, সেই সময় অর্থাৎ খাওয়া শুরু করার আগে বলতে হবে এই ছোট্ট একটি কথা। আমরা সকলেই জানি, আমরা যা কিছুই করি না কেন সবই ভগবানের ইচ্ছের কারণে। মনে করা হয় ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমাদের জীবন সরল পথে চলতে পারে শুধুমাত্র ভগবান চাইছেন বলেই। প্রতিদিনের জীবনে আমাদের প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটি জিনিস দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, যা ঈশ্বরের কৃপায় আমরা পেয়ে থাকি। আমরা এই তিনটে জিনিস পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করি, তারপর যা অর্থ উপার্জন করি তা দিয়ে অন্যের ব্যবস্থা হয়। তবে অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা দুপুরের খাবার খাই অর্থাৎ সারা দিনের মধ্যে যে প্রধান আহারে বসি, সেই সময় খাওয়া শুরু করার আগে বলতে হবে একটা ছোট্ট কথা। তাহলেই জীবনে কখনো অন্যের অভাব হবে না, এমনটাই মনে করা হয়। তবে তার আগে বলি এর কারণটা কি। বলা হয় মা লক্ষ্মী দেবীর কৃপা থাকলে তবেই আমরা দুবেলা দুমুঠো খাবার পেতে পারি।
আর যদি খেতে বসার আগে মা লক্ষ্মীর সম্পর্কেই একটা ছোট্ট কথা বলে নেওয়া যায়, মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার কৃপা সর্বদা আমাদের উপর বর্ষিত থাকে। তাই কোনো মতেই অন্যের অপমান করতে নেই। মা লক্ষ্মীর কৃপা থেকে কিন্তু তাহলে বঞ্চিত হবেন। অন্যকে সবসময় গুরুত্ব দিন। এছাড়া অন্য যতটুকুনি প্রয়োজন সেটুকুনি নিয়ে খেতে হবে। খাবার নষ্ট করাও একদম উচিত নয়, তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। এবারে শুনে নিন আসল মন্ত্রটি। অন্ন গ্রহণ করার আগে ওম অন্নপতে নস্য নো দেহ নব মিমস্য নো দেহ নমি বস্য সুস্মিন প্রপ্র দাতারং তারিশ উজ্জং নো দেহে দ্বিপদে চতুষ্পদে। এই মন্ত্রটি আপনি উচ্চারণ করে নেবেন। তবে এই মন্ত্রটি একদিনে কারোর পক্ষে সম্পূর্ণ মুখস্থ করে বলা সম্ভব নয়। প্রথম দিকে আপনি দেখে দেখে বলার চেষ্টা করবেন। কিছুদিন পর আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে অবশ্যই এই মন্ত্রটি নিয়মিত খাবার শুরু করার আগে একবার জপ করে তবে খাওয়া শুরু করুন। আপনার জীবনে পরিবর্তন নিজের চোখেই বুঝতে পারবেন। হাওড়া শহরে মিষ্টির দোকানে দেখা গেল রাজনীতির উন্মাদনা। লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক যুদ্ধ মিষ্টি মুখ দিয়ে হয়, তারই একটা ছোট প্রচেষ্টা। হাওড়া চিন্তামণি দে রোডে প্রসিদ্ধ মিষ্টির দোকানে লোকসভা ভোটকে কেন্দ্র করে দেখা গেল প্রত্যেকটি দলের প্রতীকের ছবিওয়ালা মিষ্টি। বাঙালিদের মিষ্টি সব থেকে প্রিয় বস্তু, আর এই মিষ্টি খাওয়া এবং খাওয়ানো সব থেকে বড় বন্ধুত্ব সুলভ স্বভাব। আর এই মিষ্টি মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। যখন খবর পেল যে এরকম মিষ্টি দোকানে তৈরি হচ্ছে, থাকতে না পেয়ে ছুটে এলো INTTUC দলের সভাপতি হাওড়া সদর অরবিন্দ দাস। সঙ্গে এসেছিলেন তার দলের সমর্থকরাও। আমাদের প্রার্থী তখনই জিতে গেছে যখন বিজেপি নিজের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। ঠিক আছে, ওরা নিজেদের দল থেকে একটা ক্যান্ডিডেট দেওয়ার তাদের যোগ্যতা নেই। আমরা যাকে তাড়িয়ে দিয়েছি, যাকে ফেলে দিয়েছি, তাকে ওরা নিজেদের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে ঘোষণা করেছে। যেদিন উনি ঘোষণা করেছে বিজেপির ক্যান্ডিডেট নাম, তখনই আমরা বুঝে গেছি আমরা হাওড়া জেলা থেকে 1 লাখ ভোটের বেশি আমরা মার্জিনে আমরা এখানে জিতছি। এটা নতুন কিছু না, তাই জন্য আমরা খুশি এভরিডেই মানাই। কারণ কি আমরা জবে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, আমরা বুঝে গেছি যে আমাদের প্রার্থী তৃণমূলের প্রার্থী অবশ্যই জিতবে। আরেকটা জিনিস বলছি, বাংলা চিহ্নিত হয় তার মিষ্টির জন্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের জন্য। তাই এই টিএমসি লোগো যে চিহ্নের যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা আর কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি, যে পুরো আমাদের উন্নয়নের কাজ পুরো পশ্চিম বাংলায় ছড়িয়ে দিয়েছে। এইটারই একটা রূপেতে, মিষ্টির রূপেতে আমাদের দাদা আজকে আমাদের মধ্যে বেটে দিল যে নিয়ে নাও। যেরকমভাবে প্রকল্প যেরকমভাবে দিয়ে মানুষের সুবিধায় মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মিষ্টিমুখ করে আরও মানুষের কাছে আমাদের কাজ আরও পৌঁছে দেওয়ার এই একটা খুব সুন্দর প্রকল্প। দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার নাম রাহুল সাহা, আমি সেন্ট্রাল হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। দাদা, আপনি মালিক এবং এখানে দাঁড়িয়ে আপনি যেভাবে আজকে রাজনীতিটাকে মিষ্টির দোকানে এনেন এবং এত রকম ধরনের রয়েছে, কেন করবেন হঠাৎ এইরকম? দেখুন, ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না, মিষ্টি ছাড়া রাজনীতি হয় না। রাজনীতির ভেতরে যদি মিষ্টত্ব না থাকে, তাহলে সেই রাজনীতিটা কিন্তু মানুষের ভেতর পৌঁছায় না। আর মানুষের ভেতর পৌঁছতে গেলে মিষ্টত্ব দরকার। তাই রাজনীতির ভেতরেও মিষ্টি, সেটা আমরা খুঁজে পেয়েছি। আর এই সিম্বলিক মিষ্টি মানে হচ্ছে যে যার প্রার্থী, সে তার সমর্থক, তারা তাদের সমর্থকের জন্য মিষ্টি নিয়ে যাবে, তাদের পরিবারকে দেবে, তাদের সমর্থকদের ভেতরে বিলি করবে, করে তাদের দলকে সমর্থন করবে। হিংসার রাজনীতি না হয় মিষ্টির রাজনীতি। অবশ্যই রাজনীতির ভেতরে তো হিংসাটা তো কাম্য নয়। রাজনীতি সবসময় কিন্তু বন্ধুত্বের রাজনীতি হওয়া উচিত। রাজনীতি সবসময় মিষ্টত্বের রাজনীতি হওয়া উচিত। তার জন্যই এই মিষ্টি খেয়ে রাজনীতি করুন, আর রাজনীতিটা যেন সেই মিষ্টত্বের রাজনীতিই থাকে। আপনার নাম? সৈকত পাল। রাজনীতি খবর পেয়ে দৌড়ে এলেন, এসে কি দেখলেন? এক অভিনব উদ্যোগ। আমাদের চিন্তামণি দে রোড, আমাদের গর্বের জায়গা, বেতাই মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের দল, আমাদের প্রিয় দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, তৃণমূল কংগ্রেস
সেই তৃণমূল কংগ্রেসের মিষ্টি সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে অতি সুলভে। দল বেঁধে সকলে এলাম তৃণমূল কংগ্রেসের মিষ্টি দেখতে, তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেতে। আমরা চাই এই বেতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে যাতে মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেয়ে উপভোগ করে, এবং আগামী যে 20শে মে যেদিন আসছে আমাদের প্রার্থী হাওড়া সদরের প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে যাতে চতুর্থবারের জন্য আরও বেশি করে ভোট দিয়ে নির্বাচিত করে, এটাই চাইব। এবং যাতে সারা হাওড়া সদর এলাকায় এই তৃণমূল কংগ্রেসের মিষ্টি আমরা যাতে আরও বেশি করে পরিবেশন করতে পারি। কারণ আমরা কয়েকদিন আগে আমরা বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি। দেশের প্রধানমন্ত্রী যারা মাছ খায় তাদের সম্বন্ধে এমন এক বাক্য প্রয়োগ করেছেন যেটা আমি আর প্রয়োগ করতে চাই না। যারা বাঙালি অথবা যারা মাছ পছন্দ করে, বাংলার সর্বস্তরের মানুষ মাছ পছন্দ করে। আমরা কিছুদিন আগে ফিশ ফ্রাই ফেস্টিভ্যাল করেছিলাম, দলমত নির্বিশেষ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম। আজকে আবার এসেছি মিষ্টি খেতে। দোকানদার দাদাকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এর বেশি আর কিছু বলার নেই। গতকাল আপনাদের প্রার্থী নমিনেশন ফাইল করেছে, আজকে সেই প্রার্থীর যে প্রতীক সেটা মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে। আপনারা যে এই মিষ্টিটা খাচ্ছেন, আপনারা কি মনে করছেন আগামী 4 জুলাই যে রেজাল্ট আসবে তাতে প্রার্থী জিতে যাবে? সারা বাংলায় জিতছি আমরা। প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতছে সেটা প্রমাণিত। এবং যারা গদি মিডিয়া এক শ্রেণীর ব্যক্তিগত স্তরে নেবেন না, এক শ্রেণীর যেসব গদিয়া মিডিয়া তারা কিন্তু প্রচার করে দিয়েছেন যে আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া সদরে জিতছে। আমরা সারা বাংলায় আগামী দিনে এই স্বৈরচারী বিজেপিকে পরাস্ত করে বাংলার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে আপামর জনগণ মমতাদির হাত শক্ত করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। আগামী দিনে বিজেপিকে বাংলায় খুঁজে পাওয়া যাবে না। আপনার নাম আর অরবিন্দ দাস, হাওড়া সদর আইএনটিটিউসির সভাপতি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবারের ফলাফলের নিরিখে রাজ্যের সবচেয়ে বেশি পাশের হার কালিম্পং জেলায় মোট পাশের হার 96.2%। জানা গিয়েছে কালিম্পং জেলায় প্রথম স্থান অধিকার করেছে কালিম্পং সেন্ট ফিলোমেনা স্কুলের ছাত্রী লিনচো লেপচা, তার প্রাপ্ত নম্বর 632। অন্যদিকে পর্ষদ সূত্রে জানা গিয়েছে কালিম্পং জেলার নামকরা স্কুল কুমুদিনী স্কুলের 109 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 107 জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে জেলার অন্যতম নামী স্কুল সেন্ট জর্জ স্কুলে 229 জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। Good afternoon. My name is Liomlencho Lepcha and I'm from St. Philomena's Girls Higher Secondary School. As you heard the news that I became the Kalimpong topper for Madhyamik Pariksha 2024. For this, first of all, I would like to thank my God, because He was the one who guided me throughout each and every step. And my sisters and teachers, my friends, my parents, they were the one who supported me throughout this journey. And I would like to thank them all. And also to my well-wishers who had faith in me and believed in me that I could achieve this positive result. I would like to thank them all. And what I would like to say to other students is that please work hard towards your goal, because the bigger the goal you want to achieve, the more effort and hard work you have to put in. So that's all I would like to say. Thank you. What's your aim? For further studies, I would like to prepare for the NEET examination for 2026 or maybe 2027. So I will work hard, improve more in my studies. Yeah, that's it. Okay, my message is that work hard. That's all I want to say.
ओके मैम, स्कूल डिस्ट्रिक्ट टॉपर हुआ है आपका जो विद्यार्थी, कैसा फील हो रहा है? आज 2 मई 2024 का दिन है। इसमें मैं बहुत खुश हूँ। मेरा सेंट फिलोमिना स्कूल, संपूर्ण फिलोमिनाइट फैमिली बहुत खुश हो रहा है। किंतु हमारा एक बेटी, क्लास 10 डी का बेटी लियम लेंचो लेप्चा, वो बहुत मेहनत के साथ, आज्ञाकारी का साथ वो काम किया थी, इसलिए उसको ये पुरस्कार मिली है। वो डिस्ट्रिक्ट टॉपर ये 90.2% लेकर वो डिस्ट्रिक्ट टॉपर हो गया। हम बहुत खुश हैं और हमारा बेटी के लिए हम बहुत बधाई देना चाहती हूँ और ईश्वर के बहुत आशीष कृपा आपके साथ हो।